প্রেমেন্দ্র মিত্রের গল্প সত্য মিথ্যা। দিনের বেলা সেখানে সত্যই আলো জ্বলে। বড় রাস্তার পাশে ভাঙা পুরানো ভুতুড়ে গোছের বাড়ি, তারই অন্ধকার একটি গলি পথ দিয়ে দোকানে উঠতে হয়। চায়ের দোকান, বিজ্ঞাপন নেই, তবু চলে ভালো। সকাল থেকে গভীর রাত্রি পর্যন্ত বিক্রির কামাই নেই। হঠাৎ ভাগ্যক্রমে দোকানটি আবিষ্কার করে ফেলেছিলাম এবং তার চেয়ে আশ্চর্য হয়েছিলাম অপূর্বকে আবিষ্কার করে। মাঝারি গোছের পাতলা ছিপছিপে চেহারা, মুখে অত্যাচার উচ্ছৃঙ্খলতার শত চিহ্ন সত্ত্বেও কেমন যেন একটা মাধুর্য আছে। কিন্তু সে মুখ দেখে তার বয়স ঠিক করা কঠিন। প্রথম দিন আমারই পাশে বসে ছেলেদের খেলার মার্বেলের মতো একটি সুবৃহৎ আফিমের ডালা মুখে ফেলে দিয়ে আমার দিকে একবার আর চোখে চেয়ে সে বিনা পরিচয়ই বলেছিল, হজমি গুলি মশাই, ভয় পাবেন না। কিন্তু তার সঙ্গে আলাপ হলো একটু অদ্ভুতভাবে। দুটি পেয়ালা চা উপরি উপরি নিঃশেষ করে পয়সা বার করতে গিয়ে হঠাৎ সে যেন অত্যন্ত ভীত বিস্মিত হয়ে দাঁড়িয়ে উঠল। এক এক করে পকেটগুলো উল্টে পাল্টে তন্ন করে খুঁজে করুণ হতাশভাবে বললে, আমার পয়সা কি হলো? দোকানদার হাত পেতে সামনেই দাঁড়িয়েছিল। বললে, কোন পকেটে রেখেছিলেন? পড়ে গেছে বোধহয়। পড়ে গেছে কি? পকেট ফুটো নয়, কিছু নয়, পড়ে অমনি গেলেই হলো। 10 টাকার একটা নোট আর খুচরো আনা 10, সব পড়ে গেল। দোকানদার এবার চটে গিয়ে বললে, গেল না গেল আমার কি মশাই, দিন, চায়ের দাম দিন। ভেঙচে অপূর্ব বলল, চায়ের দাম দিন। দেবো কোথা থেকে শুনি? মিনিমাগনা চা খেয়েও চোখ রাঙিয়ে যাবেন নাকি মশাই? অপূর্ব হঠাৎ আমার হাতটা ধরে ফেলে বলেছিল, আপনাকে বলতে আমার বাধছে মশাই, কিন্তু ভদ্রলোকের ছেলে, 2 আনা পয়সার জন্যে কি অপমানটা হলাম চোখে তো দেখলেন। অনুগ্রহ করে যদি। তার 2 আনা পয়সা দিয়ে দোকান থেকে বেরিয়ে এসেছিলাম। অপূর্ব সঙ্গে আস্তে আস্তে উচ্ছ্বসিত কৃতজ্ঞতা জানিয়ে বলেছিল, চেনাশোনা নেই, তবু আজ যেভাবে ভদ্রলোকের মান আপনি রাখলেন মশাই, আপনাকে কি আর বলবো। হ্যাঁ, আপনার ঠিকানাটা বলুন তো। বলুন, থাক, আর দরকার নেই। না না, আপনার ওই 2 আনা 200 টাকার সামিল, কিন্তু তবু যতটুকু ঋণ শোধ হয়। প্রথম দিনই মনে হয়েছিল লোকটা বকে বড় বেশি, কিন্তু তবু কেমন যেন তাকে ভালোও লেগেছিল। বাড়ি ফিরে এসে সেদিন মানিব্যাগটা খুঁজে পাইনি। পরের দিন সকালবেলায় অপূর্ব এসে হাজির। গায়ে একটি ছেঁড়া পাঞ্জাবি, পায়ে ছেঁড়া জুতো। ঘরে ঢুকেই একগাল হেসে বলল, কাল সারা রাত মশাই আপনার কথাই ভেবেছি। ওই চোরের আড্ডায় 2 আনা পয়সার জন্যে কি অপমানটাই যে হতুম, সে কথা ভেবে বারবার আপনাকে কত যে ধন্যবাদ দিয়েছি তার বলতে পারি না। বললাম, সামান্য 2 আনা পয়সার জন্যে আপনি আমায় বড় বেশি লজ্জিত করে তুলছেন অপূর্ববাবু। না না, সামান্য নয় মশাই, ওরা 2 আনা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলতে পারে। আপনি জানেন না ওটি কি ভয়ানক গুন্ডার আড্ডা। আপনি বা এত কথা জানলেন কি করে? অপূর্ব ঈষৎ হেসে গলার স্বর নামিয়ে বললে,
আমাদের ওসব যে জানতে হয় কেন? অপূর্ব গলার স্বর আরও খানিকটা নামিয়ে বললে, পুলিশের চাকরি মশাই অনেক ল্যাঠা। এই তো এখন প্রাণটি হাতে করে নিয়ে চললাম এক কোকেনখোরের আড্ডায়। ধরবো কি ধরা পড়ব বিধাতা পুরুষও জানেন না। আপনি গোয়েন্দা নাকি? নামটা আর করবেন না মশাই। জানি বড় ছোট কাজ, কিন্তু কি করব, পেটের দায়। পকেট থেকে হঠাৎ আমার মানি ব্যাগটা বার করে টেবিলের উপর রেখে অপূর্ব বললে, কিন্তু আমরা এই ছোট কাজ করি বলেই ধন প্রাণ নিয়ে আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে কাটান, এইটুকুই যা সান্ত্বনা। দেখুন, এটা আপনার তো। বিস্মিত হয়ে বললাম, আপনি পেলেন কোথায়? পাবো আর কোথায়? চোরের উপর বাটপাড়ি আমাদের হামেশা করতে হয়। কখন হারিয়েছিলেন মনে আছে? বললাম না। এসে অপূর্ব বললে, দোকানদারের পকেট থেকে এটা আমায় উদ্ধার করতে হয়েছে। দোকানদারকে চায়ের দাম দেবার পর এটা আপনার পকেটে আর ঢোকেনি। অপূর্ব সেদিন কিছুতেই ছাড়লে না। 2 আনা পয়সা দিয়ে 200 বার কৃতজ্ঞতা প্রকাশ করে কোকেনের আড্ডায় ছদ্মবেশে চোর ধরতে যাওয়ার বিপদ সম্বন্ধে ভয়াবহ বক্তৃতা দিয়ে এবং পরিশেষে আমার সিগারেটের প্যাকেটটা ভুলে নিজের পকেটে রেখে 2 ঘন্টা বাদে যখন সে বেরিয়ে গেল, তখন ব্যাগ খুলে দেখলাম সেটি একেবারে খালি। তারপর অপূর্বর যাতায়াত ঘন ঘন আমার মেসে শুরু হলো। অত্যন্ত বক্তা হলেও মানুষের মনোহরণ করার একটি অত্যাশ্চর্য ক্ষমতা তার ছিল। কয়েকদিনের মধ্যেই মেসের সকলের সঙ্গে এমন ঘনিষ্ঠ সে হয়ে উঠল যেন সবার সঙ্গে কতদিনের তার পরিচয়। তার ম্যাজিক দেখাবার কৌশল, গোয়েন্দাগিরির অসাধারণ কাহিনী ইত্যাদি দিয়ে আমাদের মাঝে সে একটি বিশেষ প্রতিষ্ঠা কিছুদিনের মধ্যেই অর্জন করে নিলে। দোষ ত্রুটি অবশ্য তার যথেষ্ট ছিল। সন্ধেবেলা হয়তো বাড়ি ফিরে দেখি আমার ঘর আমার অসাক্ষাতে খুলে আমার ভালো ভালো পোশাকগুলি বেছে পরে সে বেরিয়ে গেছে। পরের দিন কিছু বলবার অবসর সে দিত না। নিজে থেকেই সহস্রবার ক্ষমা চেয়ে আমায় অবশেষে লজ্জিতই করে তুলত। পাশের ঘরে বিনয়বাবু একদিন বললেন, আচ্ছা, অপূর্ববাবু তো গোয়েন্দাগিরি করেন, কিন্তু ওরা তো টাকার অভাব হয় কেন বলতে পারেন? কি করে জানলেন? কেন, মেসের সবার কাছেই তো ওর 10-20 টাকা ধার। সেদিন দেখি না ঠাকুরের কাছ থেকে 5 টাকা ধার করে নিলেন। আমাদের কাছে ধার করুন, তাতে কিছু বলি না, কিন্তু ঠাকুর চাকুরের কাছে অমন করলে যে মান যাবে। সেদিন সত্যি ক্রুদ্ধ হয়ে ভাবলুম এ বিষয়ে তাকে শাসন করে দিতেই হবে। কিন্তু লোকটা যেন অন্তর্যামী। সন্ধেবেলা হঠাৎ করে ঘরে ঢুকেই কি যেন মনে পড়াতে বেরিয়ে যেতে যেতে বললে, দাঁড়াও ভাই, ঠাকুরকে 5 টাকা দিয়ে আসি। কাল যা বিপদে পড়ে ঠাকুরের কাছ থেকে টাকা চেয়েছিলাম বলতে পারি না। ফিরে এসে বিপদের যে কাহিনী সে বললে, তাতে বিশ্বাস না করে পারা যায় না। ঘরে ঢুকেই ক্লান্তভাবে একটা চেয়ারে বসে পড়ে বললে, ঝকমারির কাজ ভাই এই গোয়েন্দাগিরি। এক এক সময়ে মনে হয় ছেড়ে দিই। কি নিষ্ঠুরতা যে করতে হয় এক এক সময়। কাহিনীটা তার করুণ। কিছুদিন থেকে কলকাতার এক ট্যাঁশপাড়ায় লুকিয়ে কোকেন বিক্রি হচ্ছে সংবাদ পেয়েও পুলিশ কাকেও ধরতে পারছিল না। সেই খোঁজেই অপূর্ব সেদিন সে পাড়ায় গিয়ে নাকি আবিষ্কার করে একটি 7-8 বছরের ট্যাঁশ ফিরিঙ্গির মেয়ে এই ব্যাপারের মূল। বলতে বলতে অপূর্বর চোখও অশ্রু সজল হয়ে উঠেছিল। ছোট্ট 7 বছরের মেয়ে ভাই,
ছোট্ট ছোট্ট ধবধবে খালি পা, ধুলোয় ময়লাতেও সে পা দেখলে পোটোয় গড়া লক্ষ্মীর পা দুখানির কথা মনে পড়ে। গায়ে ছেঁড়া নোংরা জামা আর ফ্যাকাশে রোগা মুখে দুটি সরল বড় বড় ভীরু কাতর চোখ। সে মুখ দেখলে করুণা হয় না এমন পাষণ্ড বোধহয় নেই। মুখের দিকে চোখ তুলে চাইতেই মনে হলো এইমাত্র সে যেন কেঁদে চোখ মুছে উঠেছে। সেই কোকেন বিক্রি করছে, দেখেও যেন বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। কেন যে পুলিশ কাউকে ধরতে পারেনি এইবার বুঝতে পারলাম। মেয়েটি ভিক্ষে করে বেড়াতে বেড়াতে হাত পাতে, কেউ পয়সা দিলে বলে চলবে তো। যারা এ ব্যাপারের ব্যাপারই নয় তারা চলবে বলে চলে যায়। যারা সন্ধান জানে তারা তখন বলে না চলবে না, বদলে দিচ্ছি। এইটুকুই ইঙ্গিত। তারপর কোকেন ও তার দাম বিনিময় হয়। উপায় নেই, ওই কথা বলার পর কোকেন বার করতেই হলো। শীর্ণ রোগা দুটি হাত, মানে মনে হয় টুসকি দিলে ভেঙে যাবে। ধরবা মাত্র কাতরভাবে সে একবার হাত ছাড়াবার চেষ্টা করে বললে আমার ছেড়ে দাও। আমি কঠিন হবার চেষ্টা করে বললাম তুমি কোকেন বিক্রি করছো কেন? এবার সে কেঁদে ফেললে। ফ্যাকাশে রক্তহীন গাল বেয়ে সে চোখের জল পড়া দৃশ্য সহ্য করা যায় না। তার জামার ভেতর থেকে কোকুনের মোড়কগুলি বার করে নিয়ে ছেড়ে দিলাম। কাজ নেই আমার গোয়েন্দাগিরির বাহাদুরিতে। সবাই বিফল হয়েছে, আমিও না হয় তাই হব। কিন্তু মেয়েটি তবু কাঁদতে লাগলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ছেড়ে দিলাম তো, তবু কাঁদছো কেন? মেয়েটি প্রথমে কিছু বলতে চায় না। অনেকক্ষণ ধরে আদর করে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করার পর বললে বিক্রি করে টাকা না নিয়ে যেতে পারলে ওরা আমায় মেরে ফেলবে। এই ওদের কথা আমার অজানা নয়। এমনি সব নিরীহ লোককে দিয়ে ব্যবসা তারা চালায়, আর কোনো ত্রুটি হলে তারা না করতে পারে এমন কাজ নেই। একবার ইচ্ছা হলো ওর সাহায্যে ওদের ধরা যাক। অন্য কেউ হলে তাই করতাম, কিন্তু তা করলে এই মেয়েটির জীবন যে কি ভয়ানক বিপন্ন হয়ে উঠবে তা ভেবে জিজ্ঞাসা করলাম কত টাকার জিনিস ছিল? বললে 10 টাকার। 5টা টাকা মাত্র আমার কাছে ছিল, বাকি 5 টাকা তখন কোথায় পাই? মেসে এসে তাড়াতাড়ির জন্য নিচ থেকে ঠাকুরের কাছেই তখন চেয়ে নিলাম। গল্প শেষ করে অপূর্ব বললে একথা যদি পুলিশে জানতে পারে তো আমার চাকরি তো যাবেই, প্রাণ নিয়ে টানাটানি। অবিশ্বাস করিনি, তবু একটা খটকা সেদিন লেগেছিল। কখনো বাঙালি, কখনো হিন্দুস্তানি, কখনো ফিরিঙ্গি, এমনি এমনকি 7 বছরের অনাথা অসহায় মেয়েকে অপূর্বর অনেক কাহিনীর ভেতরেই দেখেছি। রাত্রে ঠাকুর উপরে খাবার দিতে আসার সময় জিজ্ঞাসা করলাম অপূর্ববাবু তোমার টাকা শোধ দিয়েছে ঠাকুর? ঠাকুর একটু সংকুচিত হয়ে বললে না বাবু। পরের দিন সকালে অপূর্ব এলে অত্যন্ত বিরক্ত হয়ে বললাম তোমার সব গল্প বানানো, কাল তুমি ঠাকুরকে টাকা দাওনি তো? সে অত্যন্ত ক্ষুণ্ণ বিস্মিত হয়ে বললে দিয়েছি, তাও তো কাল আমি বলিনি। ঠাকুরকে কাল যে নিচে গিয়ে পেলাম না, দেবো কি করে? এই তো এখন দিয়ে আসছি। কিন্তু গোয়েন্দাগিরি একদিন অপূর্বর ফাঁস হয়ে গেল। বিনয়বাবু ব্যস্ত সমস্ত হয়ে এসে মেসে খবর দিলেন আমি বরাবর জানি সে একটা জোচ্চোর বদমাশ মশাই, শুধু আপনাদের কথাতেই আমার 25 টাকা গচ্চা গেল। আরও কিছুক্ষণ গালাগাল করে বিনয়বাবু অবশেষে জানালেন যে খুন করবার চেষ্টা ও লুকিয়ে কোকেন বিক্রির অপরাধে পুলিশ অপূর্বকে ধরে নিয়ে গেছে। গোয়েন্দা সে কোনো পুরুষে নাকি নয়, লুকিয়ে কোকেন বিক্রি তার ব্যবসা। কোনো জঘন্য পাড়ায় এক গণিকার বাড়ি থেকে সে ব্যবসা চালাতো।
সে বেশ্যার সঙ্গে কীরকম ঝগড়া হওয়ায় বেশ্যা পুলিশকে সব কথা বলে দেবে বলে ভয় দেখায়। এই রাগে অপূর্ব নাকি তাকে পানের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলবার চেষ্টা করে। বেশ্যা মরেনি, কিন্তু হাসপাতালে সব কথা প্রকাশ করে দেওয়ায় পুলিশ অপূর্বকে গ্রেপ্তার করেছে। আইনের ফাঁকিতে খুনের অভিযোগ থেকে মুক্তি পেলেও লুকিয়ে কোকেন বিক্রি ইত্যাদির অপরাধে অপূর্বর 3 বছরের জেল হলো। 3 বছরে অপূর্বর কথা একরকম ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন নিচ থেকে নিয়ে এসে ঘরে ঢুকে দেখি সে দিব্য আরামে আমার খাটের উপর শুয়ে আছে। আমাকে দেখেই তাড়াতাড়ি উঠে বসে বললে, তুমি যা বলবে তা আমি জানি, কিন্তু সত্যি বলছি, একেবারে এদেশ ছেড়ে চলে যাচ্ছি। বিরক্ত হয়তো প্রথমে একটু হয়েছিলাম, কিন্তু বলতে পারলাম না। আমার মুখের দিকে খানিক তাকিয়ে আমার মনোভাব বোধহয় বোঝার চেষ্টা করে সে বললে, সত্যি তোমায় বিরক্ত করার ইচ্ছে আমার নেই, বলো চলে যাব? বললাম, না থাক, তুমি খেয়ে এসেছো? সে একটু ম্লান হেসে বললে, কাল তো জেল থেকে বেরিয়েছি। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা সে বললে, এই দুপুরটুকু কাটিয়েই ভাই যাব, কিছু মনে করো না। কোথায় যাবে? দেশে। বলতে বলতে তার চোখ অশ্রু সজল হয়ে উঠল। এই 3 বছর তাদের কোনো খোঁজ পাইনি ভাই, আছে কিনা তাও জানি না। খানিক সে চুপ করে অন্যদিকে চেয়ে রইল, তারপর আমার দিকে ফিরে বললে, তোমার কাছে আগাগোড়া মিথ্যা বলেছি। প্রথম দিন মিথ্যে অভিনয় করে তোমার কাছে চায়ের পয়সা আদায় করেছি, তোমার ব্যাগ চুরি করে গোয়েন্দাগিরির গল্প করেছি। সুতরাং আজ যদি আমার কথায় তুমি অবিশ্বাস করো, তাহলে তোমায় দোষ দেওয়া চলে না। কিন্তু সত্যি ভাই, এই শেষ বারটা আমায় বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। বললাম, তোমায় অবিশ্বাস করব এমন কথা তো বলিনি। না বলনি, কিন্তু আমি তো জানি আমায় বিশ্বাস করা তোমার পক্ষে কত কঠিন। আরও অনেক কথা সে বলতে যাচ্ছিল। বললাম, আসল কথা কি বলোই না। আসল কথা 50টি টাকা সে চায়। দেশে তার স্ত্রী পুত্র কন্যা আছে। 3 বছর সে তাদের খোঁজ পায়নি। তাদের, বিশেষ করে তার ছোট মেয়েটিকে দেখার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছে। দেশে যাওয়ার ভাড়া আর সামান্য কিছু হলে সে যেতে পারে। সেই টাকা কটি যদি আমি দিই? বললাম, তা দিচ্ছি, কিন্তু দেশে গিয়ে খাবে কি? যা জমি জমা আছে তাতে কোনো রকমে চলে যাবে। হেসে বললাম, আর সে ব্যবসা করবে না? সে উত্তরে একটু ম্লান হাসলো মাত্র। সমস্ত দুপুর শুয়ে শুয়ে সে তার সেই ছোট মেয়ে ডলুর কথাই থেকে থেকে বলতে লাগলো। 7 বছরের মেয়ে, কিন্তু দৌড়াতে বাড়ির লোক শুধু নয়, পাড়ার লোক পর্যন্ত অস্থির। শুনলে ভাই বিশ্বাস হবে না, মেয়েটার কোনো ভয় ডর নেই। ডলুর মা হয়তো ভয় দেখিয়ে বললে, ভূতে ধরে নেবে ডলু। ডলু বলে, কোথায় ভূত, দেখবো। হেসে বললাম, বাপের ছেলেদের মেয়েগুলো শুনেছি ওই রকম হয় অপূর্ব। অপূর্ব উঠে বসে তীব্র প্রতিবাদ করে বলে, কখনো না, আরও তো ঢের ছেলে মেয়ে আছে। ওই তো আমার বড় ছেলেই রয়েছে, সবাই কি ওই রকম? এখানে কথা বলা উচিত নয় বুঝে চুপ করে রইলুম। অপূর্ব বলে যেতে লাগলো, ধমকে কোনো কথা বলবার জো নেই, তাহলে ডলু একেবারে কুরুক্ষেত্র করে তুলবে। কিন্তু মিষ্টি করে বুঝিয়ে বললে, ডলুর আর কোনো আপত্তি নেই। খানিক চুপ করে থেকে আবার অপূর্ব বলল, সেবারে অসুখ করেছিল ডলুর। তাকে নিয়ে যে কি মুশকিলে পড়েছিলাম বলতে পারি না। আর কেউ তার কাছে থাকলে চলবে না, তার বাবা থাকা চাই। কারো কথায় বার্লি খাবে না, কিন্তু আমি যদি বলি বার্লিটুকু খেয়ে নাও তো ডলু,
নইলে তাড়াতাড়ি ভাত খেতে পারবে না, আমার সঙ্গে বেড়াতে যেতে পারবে না। ডলু তৎক্ষণাৎ রাজি। একটু থেমে অপূর্ব বললে, ঘুমোচ্ছ নাকি? বললাম, না, তোমার ডলুর কথা ভাবছি। তাকে ছেড়ে ঠিক আসতাম না ভাই, সময় পেলেই যেতাম, কিন্তু কি করে যে পয়সার নেশা ধরেছিল। ভেবেছিলাম এমনি করে কিছুদিন জুয়া চুরি করে যদি চিরদিন সুখে থাকার মতো পয়সা রোজগার করে নিতে পারি, মন্দ কি? কারো তো আর সত্যিকারের অনিষ্ট করছি না। যাক, সে কথা। কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকতে অপূর্ব পারে না। খানিক বাদেই বললে, যাওয়া মাত্রই ছুটে এসে বলবে, বাবা লকেট এনেছো? লকেট ফল? একবার লকেট ফল কিনে নিয়ে গিয়ে দিয়েছিলাম, সেই থেকে লকেট ফলের দিকে তার ভারী ঝোঁক। এখন আবার লকেট ফলের সময় নয়, দেখি কোথাও পাই কি না। এবার হেসে বললাম, তোমার মেয়ে কিন্তু আর 7 বছরের নেই অপূর্ব, এই 3 বছরে সে অন্তত 10 বছরের রয়েছে। আর লকেট ফলের কথা মনে নাও থাকতে পারে। কিন্তু এ কথায় অপূর্বর মুখ যেন অত্যন্ত বিষণ্ণ হয়ে উঠল। আমার দিকে একবার বিমূঢ়ের মতো চেয়ে এসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে। কিন্তু কিছুক্ষণ বাদে এ সাময়িক বিষাদ যেন ঝেড়ে ঝুড়ে ফেলে বললে, আর আমার উপর টান যদি তার দেখতে ভাই, আমার জিনিস যে কাউকে ছুঁতে দেবে না, তার মাকে পর্যন্ত না। ছুঁয়ে না, ও যে বাবার। কেউ জিজ্ঞাসা করলে বলবে আমি যে অপূর্বর মা হই। এমনিতর সারা দুপুর অপূর্ব বকে গেল। বিকেলবেলা টাকা নিয়ে চলে যাবার সময় আমার হাত ধরে সত্য সত্যই কেঁদে ফেলে বললে, আমার যে উপকারটা তুমি করলে ভাই, কি আর তোমায় বলবো। অপূর্ব বেরিয়ে যেতেই বিনয়বাবু ঘরে ঢুকে বললেন, কে এসেছিল? সেই চোরটা খুনে অপূর্বটা না? বললাম, হ্যাঁ। টাকার জন্য এসেছিল তো? ওহ, ওর বেহায়া সাহসকে বলি যাই, কিন্তু একটু বাঁধল না। কি বলে চাইলে? ওর বউ ছেলে মেয়েকে অনেকদিন দেখেনি, দেশে যেতে হবে এই বলে। আপনি দিলেন নাকি টাকা? দিলাম তো, বলে একটু হাসলাম। বিনয়বাবু পরম বিস্ময়ে স্তম্ভিত হয়ে বললেন, আপনি ওর কথায় বিশ্বাস করে ওকে টাকা দিলেন? ও বললে বউ ছেলে মেয়েকে দেখতে যাব, আর আপনি ভালো মানুষটির মতো সমস্ত বিশ্বাস করলেন? আশ্চর্য আপনার বিশ্বাস। আরে ওর কি বউ ছেলে মেয়ে আছে? আমি যে ওর সব খোঁজ নিয়েছি। কি নিয়েছেন? কি আবার নিইনি, সব নিয়েছি। ওর কোনো চাল চুলো নেই। একটা বিয়ে করেছিল বটে, কিন্তু সে বউ তো 10 বছর আগে ওরই জ্বালায় গলায় দড়ি দিয়ে মরেছে। একটা বছর 6-7 মেয়ে ছিল, তাকে তো সঙ্গে করে নিয়ে গিয়ে সেই বছরই কোনো মেলায় গিয়ে হারিয়ে আসে। বলে হারিয়ে আসে, কিন্তু আমার বিশ্বাস ওসব মিছে কথা। ও কাকে মেয়েটা বেচে দিয়েছে। ওসব লোক সব পারে, কিন্তু আপনি না জেনে শুনে এটা কি করলেন বলুন তো? এমন ডাহা আপনাকে ঠকিয়ে গেল। বললাম, আপনি যা বললেন আমি সবই জানি। জানেন? বলেন কি, জেনে শুনে আপনি জোচ্চোরটাকে টাকা দিলেন? না মশাই, আপনি হয়তো বিশ্বাস করছেন না। ওর বউ ছেলে মেয়ে নেই, আমি সত্যি সব খোঁজ নিয়েছি। আমি আপনার চেয়ে আরেকটু বেশি খোঁজ নিয়েছি বিনয়বাবু। 10 বছর ধরে ওর স্ত্রী কন্যা নেই জানি, কিন্তু এই 10 বছর ধরে সমস্ত অন্যায় অপরাধ, জুয়া চুরির ভেতর ও সেই 7 বছরের মেয়েকে খোঁজবার জন্য সমস্ত জায়গা তোলপাড় করে বেরিয়েছে। যেখানে কোনো ছোট অসহায় মেয়ে দেখেছে, সেখানে উন্মত্ত হয়ে তাকে আদর করেছে, অসম্ভব প্রশ্ন করে অস্থির করে তুলেছে। এমনকি ওর ওই 7 বছরের মেয়ে বেঁচে থাকলে আজ যে 17 বছরের হয়েছে, সে খেয়াল পর্যন্ত ওর নেই। এই পাগলামিটুকুর কথা বোধহয় আপনি জানেন না,
ওর সমস্ত কথা হয়তো মিথ্যে, ওর মনের 7 বছরের মেয়ের জন্য ব্যাকুলতা কিন্তু মিথ্যে নয়। বিনয়বাবু আমার দীর্ঘ বক্তৃতায় বোধহয় বিরক্ত হয়েই বেরিয়ে গেলেন। অপূর্বর সঙ্গে আর জীবনে দেখা হয়নি। তার সেই হারানো শাশ্বত 7 বছরের মেয়েকে সে পেয়েছে কিনা কে জানে।